শুভ সকাল। ব্যস্ততার কারণে সকালে যারা ছাপা কাগজ পড়তে পারেননি তাদের জন্য আমরা বেশ কয়েকটি বিশেষ রিপোর্ট নিয়ে আজকের অনুষ্ঠান সাজিয়েছি। টাইমস টুডেজ হেডলাইনে থাকছে আজকের আলোচিত সংবাদগুলো। আজকের অন্যতম একটি আলোচিত সংবাদ, আওয়ামী লীগের প্রেস কনফারেন্স করা দিল্লিতে। এই বিষয়ে আসলে আমরা কথা বলছি আমাদের কূটনৈতিক সংবাদদাতা শাহরিয়ার জামানের সাথে। আসলে ওই সংবাদটিতে কি আছে? আমি প্রথমে বলে রাখি, এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিল হচ্ছে গিয়ে ফরেন করেসপন্ডেন্ট অফ ইন্ডিয়া। তারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে। ইনিশিয়ালি আমরা শুনতে পেয়েছিলাম এবং আমরা ইনভাইটেশন কার্ডেও দেখতে পাচ্ছিলাম যে শেখ হাসিনা হয়তো অংশগ্রহণ করবে, কিন্তু পরবর্তীতে সেটা হয়নি। এবং গতকালকেও আমরা কিন্তু আমাদের পেপারে একটা নিউজ ছাপা হয়েছে যে ফরেন প্রাইম মিনিস্টার, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উইল স্কিপ দ্য প্রোগ্রাম। তো সেটাই হয়েছে এবং সেখানে দেখা গেছে যে ওই পার্টিকুলার প্রেস কনফারেন্সে উনি একটা অডিও বার্তা দিয়েছেন। এর বেশি কিছু উনি ভার্চুয়ালি অথবা ইন পার্সন ওখানে জয়েন করেনি, যেটা আমাদের নিউজ পেপারে এর আগে গতকালকেই ছাপা হয়েছিল। ইন এডিশন টু দ্যাট, ওই প্রোগ্রামে যেটা দেখা গেছে যে সিনিয়র আওয়ামী লীগ লিডার্স, সে ফর এক্সাম্পল ফর্মার মিনিস্টার্স লাইক আরাফাত, মোহাম্মদ আরাফাত অথবা নওফেল অথবা আব্দুল মোমেন সাহেব, ফর্মার ফরেন মিনিস্টার, ওনারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন এবং ওনাদেরকে ব্যারেজ অফ কোয়েশ্চেন্স ফ্রম দ্য ইন্ডিয়ান জার্নালিস্ট, তারা তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে ওইখানে প্রশ্ন করেছে। সে ফর এক্সাম্পল যে তারা কি এই সরকারকে উৎখাত করার জন্য স্ট্রিট ভায়োলেন্সে যাবে কি না, অথবা তাদের স্ট্র্যাটেজি কী হবে সামনের দিনগুলোতে যখন নতুন গভর্নমেন্ট ফর্ম করবে। এই ধরনের বিভিন্ন ইস্যুতে তাদেরকে প্রশ্ন করেছে। এমনকি ওয়াশিংটন পোস্টে যে রিপোর্টটা ছাপা হয়েছে জামাতের সাথে, জামাত বিষয়ে একজন আমেরিকান ডিপ্লোম্যাটের সাথে কয়েকজন লিক হওয়া যে অডিও, সেটা নিয়ে যে ওয়াশিংটন পোস্ট যে রিপোর্টটা করেছে সেটা নিয়েও তাদের অ্যাসেসমেন্ট জানতে চাওয়া হয়েছে। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী এই প্রেস কনফারেন্সে দেখা গেছে যে কিছু লিখিত বক্তব্য, কিছু কোশ্চেন অ্যান্ড আনসার, যেটা স্বাভাবিকভাবে যে কোনো প্রেস কনফারেন্সে আমরা দেখে থাকি, স্বাভাবিক ফিচার। এবং সেখানে দেখা গেছে যে তারা মোরলেস ক্যান্ডিডলি যে জিনিসটা বলার চেষ্টা করছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট, সেটাকেই তারা প্রসেস করেছে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট মেসেজও, একটা বার্তাও তারা দিয়েছে, পলিটিক্যাল যেটা বার্তা। তারা যেটা বলতে চাইছে যে বয়কট দ্য ইলেকশন, যেটা 12 তারিখে আমরা সবাই জানি যে 12 তারিখ ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে। সেখান থেকে পার্টির স্ট্যান্স হিসেবে তারা শুধু পার্টির যে সাপোর্টার তাদেরকে শুধু বলছে না, এন্টায়ার পপুলেশন, সমস্ত জনগণকেই তারা বলছে যে তারা যেন এই ভোটকে বর্জন করে। তাদের এই বক্তব্য কি ভোট বর্জন করার মতো অবস্থায় বাংলাদেশ আছে? আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে তাদের, ইভেন ইউসি যে কিন্তু ডিভাইডেড হয়ে গেছে আওয়ামী লীগ ইটসেলফ। যে হোয়াট হ্যাপেন্ড, যে জুলাই 2024 আমরা যে ঘটনাগুলো দেখেছি, আওয়ামী লীগ অ্যাক্রস দ্য বোর্ড সবাই যে সেটাকে আপহোল্ড করছে বিষয়টা তো তা না। সেকশন অফ পিপুল সেটাকে তারা কন্ডেম করে নাই, বাট আওয়ামী লীগের একটা বড় অংশও আছে যারা সেই জিনিসটাকে ভালো মতো চোখে দেখে নাই। ফলে আমার মনে হয় না যে তাদের এই যে আহ্বানটা, সেটা যে সমগ্র জনগণের জন্য তো নাই, ইভেন তাদের সাপোর্টারদের ক্ষেত্রেও যে খুব একটা বেশি প্রভাব রাখবে, এটা আমার মনে হয় না। এতে কি ভোটার টার্ন আউটে কোনো এফেক্ট করতে পারে? ভোটার টার্ন আউটে হয়তো বা যারা লয়াল, একদম লয়াল, তাদের ক্ষেত্রে হয়তো বা হতে পারে, বাট ম্যাস পিপুলের কাছে ইট উইল হ্যাভ এ লিটল মিনিং। মানে বয়কট, আমরা সবাই জানি যে ইলেকশনে অনেক দিন পর, আফটার 2008 বলতে গেলে আমরা তো এই প্রথমবারের মতো একটা ইলেকশন পেতে যাচ্ছি। এই খবরটা পাওয়ার পর থেকে প্রথম থেকে আমার মনে যে কথাটা আসতেছিল যে যারা এই অনুষ্ঠানে যাচ্ছে তারা সবাই পলাতক এবং তারা মামলা, কেউ কেউ কনভিক্টেড হয়ে গেছে। তাদের জন্য এইরকম একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ, এইটা কি স্টেট স্পন্সরশিপ ছাড়া কি পসিবল কিনা, এই প্রশ্নটা কিন্তু সামনে আসতেছে। প্রথমে একটু বলে রাখি যে যদি আপনি প্রেক্ষাপট দেখেন, জাস্ট ইম্যাজিন বাংলাদেশে এনইউজি, আমরা সবাই জানি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অফ মিয়ানমার, ন্যাশনাল ইউনিটি অফ গভর্নমেন্ট মিয়ানমার তারা ঢাকার প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করছে। ইজ ইট পসিবল উইদাউট স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম ছাড়া? এটা কি সম্ভব? কোনোদিনও সম্ভব না। ইট ইজ অলসো ট্রু ফর ইন্ডিয়া। দিল্লি তাদের ক্যাপিটালে বসে শেখ হাসিনা পলিটিক্যাল বক্তব্য দিচ্ছে,
ওদিকে যদি আপনি দেখেন স্টেজে আমরা দেখেছি, এখানে দুভাবেই হয়েছে, স্টেজ এবং ভার্চুয়ালি। স্টেজে আমি নওফেলকে দেখেছি, রোকেয়া প্রাচীকে দেখেছি, আবার ভার্চুয়ালি জয়েন করেছেন একে আব্দুল মোমেন সাহেব এবং আরাফাত সাহেব। ইট ইজ প্র্যাকটিক্যালি পসিবল না উইদাউট স্টেট অ্যাপ্রুভাল এই ধরনের প্রোগ্রাম করা, এটা একটা অবাস্তব বিষয়। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ইন্ডিয়া এটা করছে, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাকে কোনো একটা বার্তা দেওয়া যে তুমি যদি আমার সাথে এনগেজমেন্ট না বাড়াও তাহলে হয়তো আমি আওয়ামী লীগকে দিয়ে তোমাকে ডিস্টার্ব করবো? এইটাকে যেটাকে বলে যে কূটনীতির ভাষা, এটা হচ্ছে প্রেশার ট্যাকটিক্স। ইন্ডিয়া কি চায়? বাংলাদেশে যদি একটা দুর্বল সরকার থাকে তাদের জন্য এখানে অপারেট করতে, কাজ করতে সুবিধা হয়। ইট ইজ অলসো ট্রু ফর বাংলাদেশ। বাংলাদেশও চায় যে ইন্ডিয়াতে একটা দুর্বল সরকার হোক। ইট গোজ, মানে এটার স্টেট বা একটা স্টেট মেশিনারি বা একটা গভর্নমেন্ট যেভাবে ফাংশন করে সেইভাবে এই জিনিসটা চাওয়া পাওয়ার থাকতেই পারে। এখন ইন্ডিয়া একটা বড় দেশ, তাদের অনেক ধরনের রিসোর্সেস আছে, অনেক মেকানিজম আছে, অনেক কিছু তারা করতে পারে। এইখানে আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগকে দিয়ে তারা একটা পলিটিক্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করছে এগেনস্ট দিস গভর্নমেন্ট অ্যান্ড অলসো যে গভর্নমেন্ট সামনে আসবে, কারণ তারা এই ইলেকশনটাকেই যে বৈধ বা লেজিটিমেট সেটাকে তারা মানতে রাজি না, তা নাহলে তো বয়কটের ডাক দিত না। তো সেই হিসাবে বলা যায় যে একদিক থেকে ইন্ডিয়ার একটা প্রেশার অ্যান্ড সেম টাইম প্লাস ইন্ডিয়া প্লাস আওয়ামী লীগ, দুটো প্রেশারকেই কিন্তু সামনের গভর্নমেন্টকে সামলাতে হবে। সো এটা তো আমাদের পরবর্তী গভর্নমেন্টের পজিশনটাকে কিছুটা হলেও দুর্বল করবে, হোয়াট ইন্ডিয়া ওয়ান্টস। আমাদের আজকের পেস্ট্রির সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হইল অস্কারের নমিনেশন। এবারের একাডেমি অ্যাওয়ার্ডে একটি ছবি সর্বোচ্চ ক্যাটাগরিতে, সর্বোচ্চ 16টা ক্যাটাগরিতে নমিনেশন পেয়ে রেকর্ড করেছে। এই সংবাদটিতে আসলে আর কি কি আছে? আসলে আজকের সারা পৃথিবীর বিনোদন জগতের এটি আসলে সবচেয়ে বড় খবর, অস্কারের মনোনয়ন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিনার্স যে সিনেমাটি, এটি কিন্তু 16টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে। এবং এর আগে টাইটানিক, লা লা ল্যান্ড সহ 3টি সিনেমা 14টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে কিন্তু রেকর্ড, সর্বশেষ রেকর্ড ছিল। এবং সেই 14টি মনোনয়নের যে রেকর্ড সেটা কিন্তু ভেঙে এবার সিনার্স কিন্তু নতুন রেকর্ড গড়ল 16টি একাডেমি মনোনয়ন পেয়ে। এবং সেই সাথে আমরা যতদূর জানি এই সিনার্স সিনেমাটি একটি বর্ণবৈষম্যমূলক একটি যে যুগ, সেখানে ভ্যাম্পায়ার এবং সেই সাথে হরর বিভিন্ন এলিমেন্ট নিয়ে তৈরি করা, সেই সাথে মানবিক অনুভূতির কিছু বিষয়ও আছে এই চলচ্চিত্রটি আমরা দেখেছি যতদূর। এবং সেখানে কিন্তু 16টি ক্যাটাগরিতে যে নমিনেশন পাওয়া, এটা কিন্তু আসলে অনেক বড় একটা বিষয়। এবং আগে আচ্ছা, এই বছরের অস্কার দৌড়ে আরেকটি ছবি বেশ আলোচিত ছিল, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ওইটার কি অবস্থা আসলে? এই সিনেমাটিও কিন্তু 13টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে এবং বেশ এগিয়ে আছে। এবং সেখানে এই সিনেমার কিন্তু অন্যতম বড় শক্তি লিওনার্দো দা ডিক্যাপ্রিওর ভালো অভিনয় এবং দুর্দান্ত অভিনয় আমরা বলতে পারি। এবং সিনেমাটি যখন আমরা দেখেছি একটি বাবা মেয়ের সম্পর্কের এবং সেই সাথে পারস্পরিক যে জগৎ, সেখানে যুদ্ধ বিগ্রহ এবং সব কিছু মিলিয়ে কিন্তু একটি অ্যাকশন, থ্রিলার এবং মানবিক অনুভূতির সিনেমা এটি, যার ফলে কিন্তু সাধারণ মানুষ যেভাবে গ্রহণ করেছে সেই সাথে কিন্তু বিশ্লেষকরা বা সমালোচকরাও কিন্তু একইভাবে সিনেমাটিকে নিয়েছে। এবং ধারণা করা যাচ্ছে এই বছরের কিন্তু সেরা অভিনেতা এবং সেরা চলচ্চিত্রের দৌড়ে এই সিনেমাটিও অনেকটা এগিয়ে আছে। অস্কারে সাধারণত পপুলার সিনেমাগুলোই জায়গা পায়, তো এই বছর তো আরও অনেকগুলো পপুলার ছবি ছিল, তার মধ্যে মনে হয় অনেকগুলোই আসলে শর্ট লিস্টেও ছিল, তার মধ্যে অনেকগুলো হয়তো ফাইনালি নমিনেশন পায় নাই। অবশ্যই আমরা যেমন দেখেছি এবছরে খুব দারুণ জনপ্রিয় হয়েছিল F1 এবং আরেকটি অ্যানিমেটেড ঘরানার সিনেমা উইগড। এই দুটো কিন্তু দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এবং সেগুলো নিয়ে আশাও ছিল অনেকের, কিন্তু সেই দুটো সিনেমা কিন্তু এবার অনেকটাই উপেক্ষিত হয়েছে। সেই সাথে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন সুপারহিরো সিরিজের কোনো সিনেমা আসে, বিশেষ করে সুপারম্যান যখনই রিলিজ পায়, এটা কিন্তু ভিএফএক্স যে ক্যাটাগরি বা ভিএফএক্স ক্যাটাগরিতে কিন্তু প্রতি বছরই দেখা যায় যে সুপারম্যান যখনই আসে তার একটা জায়গা থাকে। এবছর কিন্তু সেটাও হয়নি, যার ফলে চমক যেমন আছে, হতাশার কিছু গল্পও কিন্তু এবছরের অস্কারের থেকেই যাচ্ছে। আউটল্যান্ডে আজকে একটা বিশেষ স্টোরি আছে, উখিয়ার বন উজাড় করে নিয়ে রক্ষক যখন বক্ষক। এই স্টোরিটার আসলে ইনসাইট কি আছে? স্টোরিটা একটি লংজিটিউডিনাল, এটা গতকালই হয়েছে এমন না, এটা অনেক দিন ধরেই চলছে, কিন্তু এখন এটা অ্যাকিউট পর্যায়ে চলে গেছে। উখিয়া ইনানি অঞ্চলে বন সম্পূর্ণ উজাড় হয়ে যাচ্ছে। 2 বছর আগে যেখানে হাতির আনাগোনা ছিল, গ্রামের লোকেরা রাতের বেলা হাতির ভয়ে ভীত থাকতো, এখন তারা মানুষের ভয়ে ভীত। প্রতিদিনই পাহাড় উজাড় হয়ে যাচ্ছে, বন উজাড় হয়ে যাচ্ছে,
দেখে মনে হচ্ছে এখানে কর্তৃপক্ষ বলে কেউ নেই। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো বন বিভাগের কর্মকর্তারাই এতে জড়িত বলে আমাদের সাংবাদিক আমাদের জানিয়েছেন। না, এই রিপোর্টটা সম্ভবত ইনভেস্টিগেটিভ স্টোরি, সেই ক্ষেত্রে অথরিটি কি বলছে? আমাদের সাংবাদিক তার পেশাগত মান রক্ষা করেছেন। উনি সরাসরি অভিযোগ করেছেন একজন বনরক্ষকের বিরুদ্ধে এবং তার ইন্টারভিউ নিয়েছেন। তবে বনরক্ষক তার সাথে একমত হননি। তিনি বলেছেন, না, এটা খুব স্বাভাবিক, যার বিরুদ্ধে অভিযোগ থাকবে তিনি একমত হবেন না, কিন্তু তারও তো সুপিরিয়র আছে, ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন দেখা হচ্ছে, তদন্ত হবে। না, তদন্ত হবে, দেখা হবে, এটা তো অলওয়েজই হয়। যেমন অন্যান্য এলাকায় এরকম, যেমন আমি দেখছি শ্রীমঙ্গলে হবিগঞ্জের দিকে বন কেটে এই নালা দিয়ে ফেলে দিয়ে নিয়ে যাওয়া হয়, এটা তো বহুত পুরনো। কিন্তু এর উপরে কি আর কোনো অথরিটি নাই? তারা কি এগুলো দেখেন না? এটি একটি সিরিয়াস ইস্যু এবং আমার মনে হয় এটা পুরো সিস্টেমটাই অনৈতিক এবং তীব্রভাবে অনৈতিক, এবং এটা শুধু বন বিভাগ রয়েছে বলে আমার মনে হচ্ছে না। তাহলে এখানে অন্যান্য বিভাগও জড়িত, যেমন যারা চোখ বন্ধ করে রয়েছে। আমাদের যে আজকে প্রথম পাতার লিড স্টোরি, যেটা আসলে সরকারি কর্মকর্তা কর্মচারী এমনকি উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করার যে একটা কমিটমেন্ট ছিল প্রধান উপদেষ্টার, সেইটা রাখতে না পারার বিষয় নিয়ে ওই রিপোর্টটাতে আসলে কি আছে? আসলে এই যে ছাত্রদের যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলো, এই আন্দোলনের অনেকগুলো অভিযোগের মধ্যে একটা অভিযোগ ছিল যে দুর্নীতি, ব্যাপক দুর্নীতি, তারপরে বিদেশে টাকা পাচার, এসবগুলো ছিল। এবং যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল। তার মধ্যে ট্রান্সপারেন্সি ছিল না, অ্যাকাউন্টেবিলিটি ছিল না, এরকম নানা অভিযোগ ছিল। তো যখন প্রফেসর ইউনূসের অধীনে 8 আগস্ট যখন সরকার গঠন হয়, গঠন হওয়ার 2 সপ্তাহ পরে প্রধান উপদেষ্টা প্রথম তার যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সে ভাষণে তিনি বলেন যে এই সরকার হবে এইগুলোর ব্যাপারে খুবই তৎপর এবং ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটিটাকে আমার যতদূর মনে পড়ে এইটা অগাস্ট মাসের শেষ সপ্তাহের দিকেই তিনি কমিটমেন্ট করেছিলেন যে এই সরকার দুর্নীতি মুক্ত হবে, স্বচ্ছ হবে। হ্যাঁ, তো এবং সেই কারণেই আসলে সমস্ত সরকারি লোকজন, কর্মকর্তা কর্মচারী এবং উপদেষ্টাগণ সব প্রত্যেকেই সম্পদের হিসাব দিবেন এবং সেই হিসাবটা প্রকাশ করা হবে, এইটুকু যেটুকু আমার মনে আছে। জি জি জি, প্রকাশ করা হবে। এবং তিনি কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু তিনি তার ভাষণে বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই প্রকাশ করবেন। কিন্তু দেখা গেল যে গত 1.5 বছরেও এটা প্রকাশ হয়নি। এখন তো তাদের যাওয়ার সময় চলে আসছে। হ্যাঁ, আর মাত্র 3 সপ্তাহ বাকি নির্বাচনের, আগামী নির্বাচনের। তো এর মধ্যে আমি গতকাল কথা বলেছি কয়েকজনের সাথে। তো এখন পর্যন্ত যারা অ্যাডভাইজার আছেন, আমি 3 জন অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, তারপরে বিদ্যুৎ উপদেষ্টা ফাজুল কবির খান এবং আরেকজন হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, যিনি পরিকল্পনা উপদেষ্টা। এই 3 জনের সঙ্গে কথা বলেছি। ক্যাবিনেট সেক্রেটারি, তার সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে গত যে উপদেষ্টা বৈঠক ছিল, মন্ত্রিপরিষদ বৈঠক, সেই বৈঠকে আলোচনা হয়েছে, অনশনে আলোচনা হয়েছে যে তারা ফেব্রুয়ারি বা নির্বাচনের আগে আসলে দেবেন এই তাদের উপদেষ্টাদের যে আছে সম্পদের হিসাব, এগুলো প্রকাশ করবেন বলে তারা আলোচনা করেছেন। কিন্তু কোনো কি ডিসিশন হয়েছে যে তারা প্রকাশ করবেন? না, এই ধরনের কোনো ডিসিশন হয়নি। এটা কি এমন কি হতে পারে যে আসলে তাদের সম্পদের অনেক পরিবর্তন হয়ে গেছে, যে কারণে, বা গোপন কিছু আছে যে কারণে এটা প্রকাশ করতে অসুবিধা হচ্ছে? না, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা সন্দেহ তৈরি হয়েছিল। কারণ এর মধ্যে আমরা বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে আমরা তাদের দুর্নীতির অভিযোগ সংবাদপত্রে দেখেছি। তারপরে কয়েকজন উপদেষ্টা, একটা অথেন্টিক অভিযোগ ছিল কি? বিশেষ করে কয়েকজন উপদেষ্টার যে পিএস বা এপিএস বা কর্মকর্তা, তাদের যে অভিযোগ, সেগুলো তো দুর্নীতি দমন কমিশন এখনো তদন্ত করছে। সেইটা তাদের স্টাফদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে তো এরকম সরাসরি কোনো অভিযোগ কি ছিল?
না, অভিযোগ না থাকলেও ধরেন যে আপনি যদি মানে স্বচ্ছতা, এই আমার ছিল, সম্পদ ছিল, এখন এই পরিমাণ সম্পদ হয়েছে, সেটা তো জনগণের কাছে পরিষ্কার করতে হবে। আসলে আমরা কি এক কথা বলতে পারি ওনারা যে একটা প্রমিস করেছিলেন সেই প্রমিসটা রাখেননি? প্রমিসটা করেছেন এবং প্রমিসটার মানে অবশ্যই মানে এটা ভঙ্গ করেছেন। তারা প্রমিসটা শুধু রাখেননি, মানে প্রমিসটা ভঙ্গ করেছেন, যেটা জাতির কাছে প্রমিস করেছেন। আমাদের তো অনেকগুলো অর্গানাইজেশন এটা নিয়ে কাজ করে, যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তাদের কি কোনো বক্তব্য পাওয়া গেল? হ্যাঁ, আমি কথা বলেছিলাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঙ্গে। তো তিনি বলছেন যে এইটা খুবই দুর্ভাগ্য, কারণ দীর্ঘদিন ধরে রাজনৈতিক সরকার যেগুলো আছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে এবং তারা দুর্নীতি করে এরকম অভিযোগ থাকে। তাদের আশা ছিল যে এইবারকার সরকার কিন্তু ডিফারেন্ট এই সেন্সে যে এইবারকার সরকারে যারা আছেন তারা হয় এই নিয়ে রাজনীতি নিয়ে মানে সিভিল সোসাইটির লোকজন নিয়ে আসলে গঠিত। তো তারা তো সচেতন, তারা মানে আগের মতো পলিটিশিয়ান না, মানে তো এদের কাছ থেকে এরকম একটা মানে ঘটনা তারা মানে এরকম একটা কাজ করলো না, এইটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এইটা সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের সন্দেহ তৈরি করবে যে কেন তারা অবিশ্বাস তৈরি করবে সরকারের উপদেষ্টাদের প্রতি। আর আমাদের সবচেয়ে আলোচিত পাতা হলো ওয়াইড অ্যাঙ্গেল, এইটাতে আজকে আসলে কি থাকতেছে? ধন্যবাদ। আজকে আমাদের ওয়াইড অ্যাঙ্গেলে যেটি থাকছে সেটি হচ্ছে সিরিয়াতে একটি ভোলাটাইল অবস্থা, অস্থির অবস্থা চলছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আগের সরকার উৎখাত হয়ে গেছে, কিন্তু সেখানে অনেক আগে থেকেই কয়েকটা কারাগার ছিল যেখানে বিভিন্ন অঞ্চল থেকে আইএস মানে ইসলামিক স্টেটস নামের যে একটি সন্ত্রাসী সংগঠন আমরা বলবো, সেই সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আনা হয়েছিল, তাদের রাখা হয়েছিল, কয়েকটি কারাগারে বন্দী হিসেবে রাখা হয়েছিল। তো সেই কারাগারগুলির দুটি অবস্থা, একটি হচ্ছে যে মানবেতর জীবনযাপন করছিল, সেখানে বন্দীদের সাথে তাদের শিশু এবং নারীরাও ছিল, তাদের যে মানবেতর জীবনযাপন সেটি। আরেকটি হচ্ছে নিরাপত্তা ঝুঁকি, সেটি হলো যে এই কারাগারগুলি নিয়ন্ত্রণ করত কুর্দিদের একটি দল, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেত, সেই কুর্দিদের একটি দল এসডিএফ, তারা মূলত এই কারাগারগুলি নিয়ন্ত্রণ করত। কিন্তু অতি সম্প্রতি সিরিয়ার যে সরকার তারা সেগুলির নিয়ন্ত্রণ নিয়েছে এবং নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে একটি নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বেশ কয়েকজন বন্দী পালিয়ে গেছে, তাদেরকে আবার বিভিন্ন জায়গা থেকে ধরাও হয়েছে। তো এই নিরাপত্তা ঝুঁকি দেখে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বন্দীকে ইরাকেও সরিয়ে নিচ্ছে, ইরাকের কারাগারগুলিতে। এরপরেও একটি বড় সংখ্যায় রয়ে গেছে, প্রায় 7,000-এর মতো বন্দী এখনও আছে সেখানে। তো তারা যদি আবারও ছড়িয়ে পড়ে, কারাগার থেকে পালিয়ে যায়, তাহলে নতুন একটি অস্থিরতা তৈরি হতে পারে। কিন্তু এখন তো সিরিয়াতে ইউএস সাপোর্টেড গভর্নমেন্ট, তারপরে কেন এই আশঙ্কা থাকে? এটি হচ্ছে ব্যবস্থাপনাগত ত্রুটি, যে এই সরকারি বাহিনী সেই কারাগারগুলি নিরাপত্তা দিতে পারছে কিনা। যে আন্তর্জাতিক খবর আসছে সেটি হচ্ছে যে তারা সেই নিরাপত্তাটি ভালোভাবে দেখতে পারছে না, এই কারণেই নিরাপত্তা ঝুঁকিটা তৈরি হয়েছে। কারণ আসলে সেখানে এখনও সিরিয়ার আসাদ বাহিনীর কিছু লোক তো ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা নানাভাবে সরকারি দলকে চেষ্টা করছে বাধা দেওয়ার, প্রতিরোধ করার বিভিন্ন অঞ্চলে। এসব কারণে এখনও সেখানকার পরিস্থিতি স্থিতিশীল না। আর স্থিতিশীল না হওয়াতে এই ভয়টা ঢুকেছে যে এই সন্ত্রাসীরা, এই আইএসের এই সন্ত্রাসীরা যদি আবারও ছড়িয়ে পড়ে কোনোভাবে, তাহলে বিভিন্ন এলাকায় গিয়ে আবারও সহিংসতা শুরু করতে পারে, আবারও একটি অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে ওই এলাকা থেকে চারদিকে। সেটি নিয়ে একটি দিক। আরেকটি হচ্ছে যে সেখানে যে তাদের সাথে বন্দী নারী ও শিশু, তারা যে মানবেতর জীবনযাপন করছে, সেখানে পানি নেই, পানির স্যানিটেশনের অভাব, এই তাদেরকে নিয়ে কি করা হবে? এই নারী শিশুদেরকেও তো এখন ছাড়া হচ্ছে না। কিন্তু আইএস সম্পর্কিত তো অনেক রিউমার আছে যে তারা ইসরায়েল মার্কিন মদতপুষ্ট, নাকি সিরিয়া থেকে তাদেরকে সরিয়ে আবার অন্য কোথাও নিয়ে নতুন করে, হয়তো আমাদের আশঙ্কা আছে কিনা? ওয়াইডলি একটি অভিযোগ আছে যে আইএস আসলে যুক্তরাষ্ট্রের তৈরি।
এবং যুক্তরাষ্ট্র যখনই মনে করে কোথাও ব্যবহার করতে হবে তাদেরকে, সেই অঞ্চলে আইএস মাথাচাড়া দিয়ে ওঠে, এরকম একটি অভিযোগ তো আছেই। তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছে ওই রকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে তাদেরকে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করতে হবে, হয়তো সেই পরিস্থিতিটি তৈরি হয়নি। আমরা অতীতে দেখেছি ইরাকের জন্য তাদের দরকার ছিল, সিরিয়ার জন্য তাদেরকে দরকার ছিল হয়তোবা, কিন্তু আপাতত এখন পর্যন্ত আর কোনো এলাকায় হয়তোবা ইরানের দিকে যদি নিয়ে যায় সেটি একটি হতে পারে, কারণ ইরানের একটি অংশ আছে যেখানে কুর্দিস্তান মূলত ইরানের ভিতরে, ইরান এবং ইরাকের মাঝখানের যে জায়গাটি, তারা যদি সেই অঞ্চল দিয়ে আইএসকে ব্যবহার করে ইরানকে অস্থিতিশীল করতে চায় সেটি করতে পারে, তবে আপাতত সেই লক্ষণগুলি দেখা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে।